হ্যালো স্টুডেন্টস, আমি স্নেহাশিস মল্লিক। আজকে চলে আসলাম তোমাদের জন্য তড়িতের একটা ভিডিও নিয়ে। তড়িতের যত অঙ্ক আছে, মোটামুটি বেসিক অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। যারা একদম কিচ্ছু অঙ্ক বাড়ানো, তাদের টেনশনের কিছু নেই। এখান থেকে দেখে কিছু অঙ্ক তোমরা শিখে যেতে পারবে। এখানে যে সূত্রগুলো দেওয়া আছে, মূলত সে সমস্ত সূত্র থেকে পরীক্ষায় অঙ্ক আসতে পারে, তবে সব সূত্র থেকে অঙ্ক আসে না। তাই আমরা বেছে বেছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সূত্রগুলোকে একটু স্টার মার্ক করে দেবো। এটা 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 যে পাঁচটা আমি বললাম, এই পাঁচটা টাইপের সূত্র থেকে সব থেকে বেশি অঙ্ক আসে। তার মানে কি বাকিগুলো থেকে আসে না? বাকিগুলো থেকে অবশ্যই আসে। সরি, এটা বাদ চলে গেছে, বিওটি, এই ছটা। তো এই ছটা থেকে সব থেকে বেশি অঙ্ক আসে পরীক্ষায়। তো আর কিছু প্র্যাকটিস করো না করো, এই ছটা অঙ্ক কিন্তু বাদ দেওয়া যাবে না। আমি যখন পরীক্ষা নেবো তখন আমি সব কটা টাইপের অঙ্ক দেবো পরীক্ষায়, সবটাই করতে হবে। আচ্ছা চলো তাহলে একে একে শুরু করি, কথা না বাড়িয়ে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহটা কত হবে? যারা আমার কাছে অঙ্ক করেছো, আমার কাছে পড়েছো, তারা জানো অঙ্ক করার নিয়ম একটাই। অঙ্ক পড়ে পুরোটা বোঝার দরকার নেই। আমি কি বলি, অঙ্ক পড়ে সবার আগে বুঝতে যাবে না। অঙ্ক পড়ে সবার আগে এটা জানার চেষ্টা করো, ওটা কোন চ্যাপ্টারের অঙ্ক, কোন সূত্রের অঙ্ক। যদি বুঝে যাও কোন সূত্রের অঙ্ক, জাস্ট সূত্রের লেটারগুলোকে লেখা শুরু করে দাও। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে আধান প্রবাহিত হচ্ছে, তাহলে আধান প্রবাহিত হওয়ার সূত্র আমি কি জানি? I = Q/T। বাস, এটা প্রথমে লিখে নাও। লিখে কোন কোন রাশি এখানে দিয়ে দিয়েছে সেটা লেখার চেষ্টা করো। তাহলে IQT তিনটের মধ্যে নিশ্চয়ই দুটো দিয়ে দেবে, একটা বার করতে হবে। বলেছে 2 মিনিটে 12 কুলম্ব আধান, তাহলে টাইম দিয়ে দিয়েছে কত? 2 মিনিট। এভাবে সবসময় একটা অঙ্ককে লিখে নেবে আগে, তুমি তোমার মতো করে ডেটাগুলোকে টুকে নেবে। ডেটাটা হয়ে গেলে অঙ্ক কিচ্ছু না, অঙ্ক বুঝতে হয় না, আগে ডেটা টুকতে হয়। 12 কুলম্ব আধান, তাহলে কিউ হয়েছে 12 কুলম্ব আধান। দেখো কিউ বলে দিয়েছে, টি বলে দিয়েছে, অবভিয়াসলি কী বার করতে হবে? আই। তাহলে আইতে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। অনেকে আইতে জিজ্ঞাসা চিহ্ন হয়তো দেবে না, আলসেমো করে দেবে না, এটা ঠিক প্রসেস নয়। জিজ্ঞাসা চিহ্নটা দিলে তুমি যতবারই দেখো না কেন, ততবারই তোমাকে খুঁজতে হবে না কী বার করতে হবে। জিজ্ঞাসা চিহ্ন মানে তুমি যতবার দেখবে পৃষ্ঠাটায়, তুমি বুঝতে পারবে এখানে কারেন্ট বার করতে বলেছে। দেখো তাই আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, আই বার করতে বলেছে, সিম্পল। তাহলে এই সমীকরণে আমি এখন কী করবো? কিউ এর ভ্যালু বসিয়ে দেবো, টি এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে? না, হবে না। কেন হবে না? মান পাতানোর পর তোমাকে দেখতে হবে একক পদ্ধতি ঠিক আছে কিনা, অর্থাৎ সিজিএস, এসআই এগুলো ঠিকঠাক আছে কিনা। কিউ 12 কুলম্ব আধান অর্থাৎ এসআইতে আছে। টাইম 2 মিনিট। মিনিটটা কি এসআই সিজিএসে হয় না, সেকেন্ডে করতে হবে। 2 মিনিট মানে কত? 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 দিয়ে গুণ করে দেবো, 60 দুগুণে 120 সেকেন্ড। তো তুমি এখানে শুধু এস লিখলেই হবে, 120 এস। এইবার দেখো মানটা ঠিকঠাক হয়েছে। তাহলে তড়িৎ প্রবাহটা বের করার জন্য কিউয়ের জায়গায় কত বসাবো? 12/120। তাহলে কাটাকাটি করে কত হবে? নিচে হবে 10, তাহলে 1/10 = 0.1। আই এর একক কি, সে এককটা লিখে দেবো। তড়িৎ মাত্রা একক অ্যাম্পিয়ার, তাহলে 0.1 অ্যাম্পিয়ার। ডান, সোজা অঙ্ক। এরকম সোজা হয়তো দেবে না, বেসিক জিনিসটা শেখালাম। তোমাকে এখানে ইলেকট্রনের আধান দিয়েও করতে দিতে পারে। তবে একটা ভিডিওর মধ্যে বেসিক টু অ্যাডভান্স সব অঙ্ক করে দেখানো সম্ভব নয়, চেষ্টা করছি যতটা সম্ভব ছোটো রাখার ভিডিওটা। তো অ্যাডভান্স ক্লাস করতে চাইলে আমার নাম স্নেহাশিস মল্লিক, আমার অফলাইন ক্লাস আছে গাইঘাটা অ্যান্ড হাবড়ায়, তো সেখানে জয়েন করতেই পারো, নাম্বার দেওয়া থাকবে। নেক্সট হচ্ছে 100 ভোল্ট বিভব প্রভেদের 2 বিন্দুর মধ্যে 10 কুলম্ব আধান নিয়ে যেতে চাইলে কতটা কার্য করতে হবে? তো কার্য সমীকরণ আমি কি শিখেছি? W = QV, এটা শিখেছি। সেম সিস্টেম, WQV। কোনটা কত বলে দিয়েছে দেখি? 100 ভোল্ট বিভব প্রভেদ, তাহলে V হচ্ছে 100 ভোল্ট। দুটো বিন্দুর মধ্যে 10 কুলম্ব আধান নিয়ে যেতে হবে, তাহলে আধান হচ্ছে 10 কুলম্ব। কতটা কার্য করতে হবে? জিজ্ঞাসা চিহ্ন, তাহলে W বার করতে হবে। কিউভির ভ্যালু বসিয়ে দাও। কিউ কত হবে? 10 কুলম্ব। ভি কত হবে? 100 ভোল্ট। কৃতকার্যের একক কি? জুল। জুল লিখে দিলাম, গুণ করলে 1000 জুল। ডান। তাহলে 100 ভোল্টের মধ্যে দিয়ে 10 কুলম্ব আধান নিয়ে যেতে কৃতকার্য করতে হয় 1000 জুল। ইজি অঙ্ক। এত ইজি অঙ্ক হয়তো দেবে না, এটা একদম বেসিক ছিল। এটা হচ্ছে রোধ এবং প্রবাহ মাত্রার অঙ্ক। বলেছে একটা পরিবাহীর রোধ আছে, এখানে ভালো কথা আর আছে, আর লিখে নিলাম। আমি বুঝতে পারছি না এটা কোন সূত্রের অঙ্ক, ধরো পড়ে বুঝতে পারছি না, তাহলে কী করবো? যেটা যেটা পাচ্ছি সেটা সেটা লেখা শুরু করবো। তাহলে বলছে রোধ একটা অপরটার দ্বিগুণ, দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য আছে, তাহলে ভি আছে। একই হলে তাদের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে আই আছে। তাই আমি প্রথমে পড়ে বুঝতে পারিনি এটা কোন সূত্রের অঙ্ক, কিন্তু যখন আমি লিখে নিলাম আর ভি আই, আমি কিন্তু এখন বুঝে যাবো V = IR সূত্রের অঙ্ক। V = IR, এই সূত্র, অর্থাৎ ওহমের সূত্রের অঙ্ক এটা। তাহলে আরেকবার দেখে নি কোনটা কী বলেছে। বলছে একটা পরিবাহীর রোধ অন্য আরেকটি দ্বিগুণ, তাহলে একটা পরিবাহীর রোধ যদি আর হয়, আর একটা পরিবাহীর রোধ হচ্ছে 2R। ঠিক আছে, ভালো কথা। দুটি পরিবাহীর প্রান্তীয় বিভব পার্থক্য সেম, এটারও ভি এটারও ভি, তাহলে তাদের মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে? তাহলে এর I1 হলে এর I2 হলে আমাকে জানতে চেয়েছে I1 = I2 কত, তাহলে তাই লিখে দেবো। এখানে লিখে দিই I1 = I2।
আমার কাছে এসে প্রবাহ মাত্রার অনুপাত, আমি একবার লিখে দিয়েছি প্রবাহ মাত্রার অনুপাত। আচ্ছা এখান থেকে দেখো তো আই ইকুয়ালস টু কী বেরোয়, আই ইকুয়ালস টু বেরোয় V/R। তাহলে এটার জন্য কী হবে V1/R1 ইস টু এটার জন্য হবে V2/R2। প্রথম প্রবাহ মাত্রার জন্য V1/R1, দ্বিতীয় প্রবাহ মাত্রার জন্য V2/R2। আমাকে বলে দিয়েছে না দুটোর বিভব সেম, ভি আর ভি দুটোই, তাহলে V1 V2 কী হয়ে যাবে, কেটে যাবে। আচ্ছা R1 R2 কোনাকুনি গুণ হলে R2:R1 হবে। অনুপাতে কিন্তু নিচে থাকলে ওটা অটোমেটিক উল্টে যায় না, জানো নিশ্চয়ই, অনেকে ভুল করে এটা, তাই বললাম। R2 এদিকে গুণ হয়ে যাবে, R1 এদিকে গুণ হয়ে যাবে, কোনাকুনি R2:R1। এখানে তোমাকে বলে দিয়েছিল একটি পরিবাহীর রোধ, তার মানে প্রথম পরিবাহীর রোধ অন্য পরিবাহীর দ্বিগুণ, দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ, দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ হচ্ছে প্রথমটা, তার মানে প্রথমটা 2R আর পরেরটা হচ্ছে R। তাহলে প্রথমটাকে 2R বলেছি, তাহলে R1টা হবে 2R, আর দ্বিতীয়টাকে বলেছি R, তাহলে দ্বিতীয়টা অর্থাৎ R2টা বসবে R। তাহলে এখানে R আর 2R কেটে গিয়ে কী হবে 1:2, অর্থাৎ আমার প্রবাহ মাত্রার অনুপাত হয়ে যাবে 1:2। এবার করতে হবে। নেক্সট অঙ্ক, একটি কোষের তড়িৎচালক বল 12 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ এত, এটিকে এত বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো, বর্তমানে প্রবাহ মাত্রা 9 ভোল্ট আর কোষের প্রান্তীয় বিভব প্রভেদ কত। সিম্পলি বুঝতে পারছি একটা ব্যাটারির অঙ্ক। ব্যাটারির সূত্র আমরা কি জানি, ই ইকুয়ালস টু, আচ্ছা সূত্র পরে লিখবো, আগে টুকে নিই কী বলছে দেখি। তড়িৎচালক বল 12 ভোল্ট, তাহলে ই হচ্ছে 12 ভোল্ট, ভালো কথা। অভ্যন্তরীণ রোধ 1.5 ওহম, অভ্যন্তরীণ রোধকে আমরা স্মল আর দিয়ে বোঝাই, তাহলে 1.5 ওহম। আচ্ছা 4.5 ওহম বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হল, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু 4.5 ওহম, ভালো কথা। বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে, আই কতবার করতে হবে, নষ্ট ভোল্ট কতবার করতে হবে, আই স্মল আর কতবার করতে হবে, আর কোষের প্রান্তীয় বিভব প্রভেদ করতে হবে, ভি কতবার করতে হবে। এই তিনটে জিনিস আমাকে বার করতে হবে। তো চলো যেটা জানি সেটা বাদে কী বার করা যায়। সমীকরণ জানি ই ইকুয়ালস টু আই ইন্টু আর প্লাস আর, এটা আমরা জানি, জানা সমীকরণ, মান বসিয়ে দাও। দেখো আর আর জানি, ই জানি, আর আর জানি, ই জানি, আই বেরিয়ে যাবে এখান থেকে। ই কত 12, আই ইন্টু আর প্লাস আর, আর কত 1.5 প্লাস 4.5, তাহলে 12 ইকুয়ালস টু 1.5 4.5 যোগ করলে হয় 6, 6i। আচ্ছা এখন বাজে রাত 3টে, মশা কামড়াচ্ছে প্রচণ্ড। আচ্ছা তাহলে এখান থেকে আই ইকুয়ালস টু কী বেরোবে 12/6 হয়ে যাবে 2, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। তাহলে আই পেয়ে গেছি 2 অ্যাম্পিয়ার সিম্পল। আমার কাছে চেয়েছে নষ্ট ভোল্ট, নষ্ট ভোল্ট আই আর অংশটাকে বলে। আচ্ছা নষ্ট ভোল্ট যদি আই আর অংশটা হয়, তাহলে আই ইন্টু স্মল আর কত হবে, আই এর মান 2 জানি, স্মল আর এর মান জানি 1.5, কত হচ্ছে গুণ করে 1.5 ইন্টু 2 মানে 3, তাহলে 3 ভোল্ট। নষ্ট ভোল্টের একক হচ্ছে ভোল্ট, তাহলে নষ্ট ভোল্ট বেরিয়ে গেল 3 ভোল্ট। 1 নম্বর অ্যান্সার, 2 নম্বর অ্যান্সার। তারপরে চেয়েছি ভি, ভি কী করে বার করবো, ভি ইকুয়ালস টু আই আর, আই জানি 2 অ্যাম্পিয়ার, আর কত বলেছে 4.5, তাহলে এত ভোল্ট, 4.5 2 করলে আসে 9 ভোল্ট। তাহলে এই ব্যাটারির বিভব প্রভেদ হচ্ছে 9 ভোল্ট। তাহলে বিভব প্রভেদ, তড়িৎচালক বল, এনিথিং সব বেরিয়ে গেল। তো তোমাকে যদি এই অঙ্কটা করতে বলে, তুমি যদি মনে করো অন্য সূত্র দিয়ে করবে, করতেই পারো। আমি এখানে এভাবে করেছি বলে এইভাবে করতে হবে এমন কোনো মানে নেই। তড়িৎচালক বলের থেকে বিভব পার্থক্য বিয়োগ দিলেও অনেক সময়, তড়িৎচালক বলের থেকে নষ্ট ভোল্ট বাদ দিলেও কিন্তু পাওয়া যায়। মানে সমীকরণ আমরা জানি কি, ই ইকুয়ালস টু ভি প্লাস আই স্মল আর, এটা আমরা জানি। তাহলে দেখো আই স্মল আর ইকুয়ালস টু বেরোবে ই মাইনাস ভি, রাইট। সেমভাবে আবার ভি ইকুয়ালস টু বেরোবে ই মাইনাস আই আর। তো ই আমরা জানতাম 12 ভোল্ট, তার থেকে এই যে আই আর বেরোলো 3 ভোল্ট, বিয়োগ করে দাও, তাও আসে 9 ভোল্ট। তার মানে ভি কিন্তু এভাবেও 9 ভোল্ট বের করা যেতে পারে, এভাবেও 9 ভোল্ট, অনেক রকম পদ্ধতি আছে। তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করবে। এই ব্যাটারির অঙ্কগুলো মারাত্মক ইজি। তো একটু খাতায় প্র্যাকটিস করো, আরও কিছু অঙ্ক নিয়ে আমি যে প্রবলেম শিটটা দিয়েছি সেটা নিয়ে প্র্যাকটিস করা হয়ে যাবে। নেক্সট 6 ওহম রোধের ধাতব তারকে আয়তন অপরিবর্তিত রেখে, এই আয়তন অপরিবর্তিত রেখে কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ প্রশ্নে এটা দেওয়া থাকবে না। দেওয়া না থাকলেও যদি কোনো তারকে টেনে কখনো বড় করা হয় বা কোনো তারকে গলিয়ে ছোট করা হয়, সেম ক্ষেত্রে সবসময় মনে রাখবে আয়তন অপরিবর্তিতই থাকবে। কোনো তারকে যদি তুমি কেটে 2 টুকরো করো, সেক্ষেত্রে আয়তন অপরিবর্তিত থাকে না। একটা গাডার যদি থাকে, তুমি যদি সেই গাডারটাকে যদি টানো, দেখবে গাডারটা সরু হয়ে যায়। তারকেও যদি তুমি টানো, তারটা সরু হয়ে যাবে। অর্থাৎ তারের আগে যা আয়তন ছিল ছোট অবস্থায়, বড় অবস্থায় আয়তন সেমই থাকবে, তাই জন্যই তো সরু হয়ে যাচ্ছে। তুমি যেই টানছো তো দৈর্ঘ্যে বাড়ছে, তাহলে যদি প্রস্থে ছোট না হয় তাহলে আয়তন সেম থাকবে কী করে, এটা মনে রাখতে হবে। আর সেমভাবে তোমার কোনো একটা ধরো লম্বা তার ছিল, সেই লম্বা তারটাকে তুমি চেপে তো ছোটো করতে পারবে না, সেখানে তুমি তারটাকে গলালে, গলিয়ে এইটুকু বানিয়ে দিলে, তাহলে তারটাকে আগের থেকে মোটা হয়ে যাবে। তো অর্থাৎ আয়তন সেম থাকবে,
ভরও সেম থাকবে। তো সেক্ষেত্রে কী হয়েছে, প্রস্থচ্ছেদের হেরফের হয়। সহজভাবে মনে রাখতে গেলে এসব ভুলে যাও, সহজভাবে মনে রাখতে গেলে তুমি দৈর্ঘ্য যত গুণ করবে প্রস্থচ্ছেদ তত ভাগ হবে। যদি দৈর্ঘ্য আগে ছিল এল, পরে যদি দৈর্ঘ্য এন এল হয়ে যায় অর্থাৎ এন গুণ হয়ে যায়, আগে প্রস্থচ্ছেদ এ থাকলে পরে প্রস্থচ্ছেদ হয়ে যাবে এ বাই এন অর্থাৎ এন দিয়ে ভাগ হয়ে যাবে। তুমি দৈর্ঘ্য দ্বিগুণ করবে প্রস্থচ্ছেদ তাহলে 2 ভাগ হয়ে যাবে, এ বাই 2 হয়ে যাবে। চলো এখানে কি বলছে দেখি, বলছে 6 ওহম রোধের একটা তারকে আয়তন অপরিবর্তিত এমনভাবে টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। ওই যেটা বললাম, তাহলে আগে দৈর্ঘ্য ছিল এল, পরে দৈর্ঘ্য হয়ে গেল 2L। তাহলে প্রস্থচ্ছেদ এ, প্রস্থচ্ছেদ পরে কত হবে, এ বাই 2, সিম্পল যেটা বললাম। আচ্ছা এবার বলছে অন্তিম রোধ কত হবে। আচ্ছা তাহলে আগে রোধাঙ্ক ছিল রো, রোধাঙ্ক পরে রোই থাকবে, এটাও মনে রাখার জিনিস। আমরা সূত্র কি জানি, আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাই তো। এই রোটা কি, রোধাঙ্ক বলে। রোধাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে বলেছিলাম, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। তো কোনো তারকে টানলে কি তার উপাদান চেঞ্জ হয়, হয় না। তো তাই জন্য কি কোনো তারকে টানলে তার যে রোধাঙ্ক সেটা সেমই থাকবে। তাই আগে যা ছিল পরেও তাই আছে। দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে তাই প্রস্থচ্ছেদ 2 ভাগ হয়েছে। তাহলে আগে রোধ এটা ছিল, পরে যদি তুমি রোধ বার করো, নতুন রোধটাকে R' ধরলাম, রোর জায়গায় রোই বসবে কারণ রোধাঙ্ক সেম আছে। দৈর্ঘ্য কত হয়ে গেছে, আগে ছিল 2L, বর্তমানে আগে ছিল L, বর্তমানে হয়েছে 2L। এখানে বসে দেবো 2L। আগে ছিল প্রস্থচ্ছেদ এ, তাই এখানে এ ছিল, এখন কে এ বাই 2, তাহলে এ বাই 2 হয়ে গেল। এবারে ক্যালকুলেশন করো, এ বাই 2টা উপরে উঠে চলে যাবে, তাহলে হয়ে যাবে রো 4L বাই এ। এটাকে লেখা যায় দেখো 4 রো এল বাই এ, এই 4টাকে সামনে নিয়ে নিলাম। আচ্ছা রো এল বাই এ মানেটা কি, আর, তাহলে এখানে রো এল বাই এর জায়গায় কী বসানো যায়, আর। অ্যান্সার আসলো 4R। তার মানে কি, তার মানে বর্তমানে রোধ এই যে R' সেটা হবে আগের রোধের 4 গুণ। ওকে, তো তার মানে আগে যদি রোধটা হয়ে থাকে 6 ওহম, তাহলে এখন হয়ে যাবে কত, 4 × 6 মানে 24 ওহম। তাহলে বর্তমানে রোধ হবে 24 ওহম। তাহলে এটা একদম ইজি জিনিস। দেখো 2 গুণ টেনেছিলাম, তারটা রোধ হয়ে গেল 4 গুণ, তাহলে 3 গুণ টানলে হয়ে যেত 9 গুণ। সবসময় স্কোয়ারে চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে যদি কোনো তারকে টেনে তুমি n গুণ করো তাহলে তার রোধ হয়ে যাবে কিন্তু n² গুণ। এটা মনে রাখবে, এগুলো শর্টকাট। আচ্ছা নেক্সট, 10, 20, 30 রোধকে যদি শ্রেণী আর সমান্তরাল সময়ে যুক্ত করা হয়, দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত। সিম্পল, প্রথমে ধরে নিচ্ছি RS মানে সিরিজ যদি এভাবে যুক্ত করি শ্রেণী সমবায়, কত কত বলেছে 10, 20, 30। তাহলে এই তিনটেকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি রোধগুলোকে কী করতে হয়, যোগ করে দিতে হয়। 10, 20, 30 যোগ করলে কথা হচ্ছে 60। তাহলে RS ইকুয়ালস টু 60 ওহম। আর এস কেন লিখলাম, এই যে বললাম না সিরিজ, এই সিরিজের জন্য এসটা এসছে, ঠিক আছে। শ্রেণী সমবায়কে ইংলিশে বলে সিরিজ, তাই RS। সমান্তরাল সমবায়কে বলে প্যারালাল, তাই লিখবো RP। তাহলে RP কী করে বার করে, দেখো আমরা জানি 1/RP ইকুয়ালস, তাহলে 1/R1, 1/R2 প্লাস 1/R3। তাহলে রোধগুলো সমান্তরাল সমবায় তুল্য রোধ কত হচ্ছে 1/10, 1/20, 1/30। এটা হচ্ছে 1/RP ইকুয়ালস টু, তাহলে চলো যোগ করলে লসাগু হয়ে যাবে 60। তাহলে 10-এর জন্য 6, 20-এর জন্য 3, 30-এর জন্য 2, তাহলে উপরে আসলো 11/60। তাহলে 1/RP আসলো 11/60। তাহলে RP কী হবে 60/11। তাহলে RS এসছে এটা, RP এসছে এটা। আমাকে বলে যে প্রথমের শ্রেণী পরের সমান্তরালে, তাহলে অনুপাত কত হবে। তাহলে প্রথমের শ্রেণী মানে RS = RP কত হবে, RS কত ছিল 60, RP হচ্ছে 60/11। ওকে, 60 কেটে যাবে, 11টা কোনাকুনি গুণ হয় 11:1 অ্যান্সার, ঠিক আছে। তড়িতের অঙ্কগুলো খুবই ইজি, একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, দুটি রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে এত এত, রোধ দুটি কত। খুব ভালো অঙ্ক, বইতে ছায়ার বইতে এরকম একটা উদাহরণ করে দেওয়া রয়েছে। কি বলছে যে দুটো রোধের শ্রেণী সমবায়ের রোধটা দেওয়া আছে, এগুলো কিন্তু দুটো রোধ নয়, মানে এই দুটো রোধকে নিয়ে শ্রেণী সমান্তরাল করতে বলেনি, বলেছে দুটো রোধ আছে R1 আর R2, তাদেরকে শ্রেণী করে এটা রেজাল্ট এসছে, আর এদেরকেই সমান্তরাল করে এটা রেজাল্ট এসছে। তাহলে এই R1 R2 কত, তার মানে বেসিক্যালি তোমাকে বলেছে এইরকম দুটো রোধ আছে, এটা R1 এটা R2, এদেরকে শ্রেণী করলে অর্থাৎ R1 প্লাস R2 করলে পাওয়া যায় 9 ওহম। আবার এদেরকেই যদি সমান্তরাল করা যায় তাহলে কি 1/R1 প্লাস 1/R2, এটা করলে কি 1/RP আসে, তার মানে 1/2 আসে। এই হচ্ছে তোমাকে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে।
সলভ করতে হবে, সলভ করে R1 R2 বার করতে হবে, এখানে আর কিছুই নেই। করে দিচ্ছি কীভাবে সলভ করবে তোমরা। তবে হ্যাঁ, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটা ছোট্ট শর্টকাট শিখিয়ে দিই। যখনই কোনো সমান্তরাল সমবায় তোমাকে বার করতে বলবে, যদি দুটো রোধ থাকে, দুটোর বেশি হলে এটা হবে না, বারবার বলছি, R1 R2 যদি দুটো রোধ থাকে এরকম সমান্তরাল সমবায়, তার তুল্য রোধের সহজ সূত্র হচ্ছে, মনে রাখবে, গুণ বাই যোগ। গুণ বাই যোগ মানে তাহলে R1 R2 মানে গুণ করলাম আর যোগ করবো R1 প্লাস R2, এটাই হবে হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ। তাহলে এর ক্ষেত্রে R1 R2 বাই R1 R2, R1 প্লাস R2, এটা অ্যান্সার আসলো 2। বলেছে দুটোর সমান্তরাল সমবায় তুল্য রোধ 2, তাহলে এটা আসলো 2। আর শ্রেণী সমবায় তুল্য রোধ বলেছে 9, তাহলে এই জায়গাটা হচ্ছে 9। তাহলে এখান থেকে আসলো R1 R2 ইজ ইকাল টু R1 প্লাস R2 জায়গায় যদি 9 ওহম বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 9 মানে আসলো 18। R1 R2 জায়গায় আসলো 18, তাহলে R2 ইজ ইকাল টু 18 বাই R1। এই সমীকরণে আবার বসিয়ে দেবো, তাহলে দেখো আসছে R1 প্লাস 18 বাই R1 ইকুয়ালস টু 9। তাহলে এখানে লসাগু R1 ওপরে হবে R1 স্কোয়ার প্লাস 18 9। তাহলে এখানে কী হবে, R1টা দিকে গুণ হয়ে যাবে, R1 স্কোয়ার প্লাস 18 ইজ ইকুয়াল টু 9 R1। আচ্ছা, দেন কী হবে, R1 স্কোয়ার মাইনাস 9R1 প্লাস 18 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণ চলে আসলো। আর করছি না এটা, দ্বিঘাত সমীকরণ সলভ করলে কিন্তু R1 R2 ভ্যালু তুমি পেয়ে যাবে। প্রথমে R1 এর ভ্যালু পাবে, তারপর এই সমীকরণ থেকে R2 ভ্যালু পেয়ে যাবে। এইভাবে অঙ্কগুলো সলভ করতে হয়। তবে রোধের মান যদি কখনো নেগেটিভে আসে তাহলে বুঝবেন, দ্বিঘাত সমীকরণের অ্যান্সার যদি নেগেটিভে আসে, দুটো অ্যান্সার আসবে দ্বিঘাত সমীকরণ, তাই নেগেটিভে আসলে ওটা হবে না, ওটা বাদ। পজিটিভ অ্যান্সারটা আমরা নেবো সবসময়, কারণ রোধ কখনো ঋণাত্মক হতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের জুলের সূত্রের অঙ্ক। বলছে পরিবাহীর রোধ আর সময় স্থির রেখে যদি প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে। এইটা কিন্তু খুব ট্রিকি অঙ্ক। বলেছে পরিবাহীর রোধ এবং সময় স্থির রেখে, আমরা জানি H ইকুয়ালস টু I স্কোয়ার RT, রাইট। বলছে যদি রোধ আর সময় স্থির রাখা হয়, তার মানে RT আমরা চেঞ্জ করব না, প্রবাহ মাত্রা শুধু দ্বিগুণ করব। তাহলে নতুন তাপ যদি H ড্যাশ ধরি, সেখানে প্রবাহ মাত্রাটাকে শুধু দ্বিগুণ করব। এই জায়গাটা অনেকে ভুল করে, অনেকে লিখে হবে কি 2I স্কোয়ার। 2I স্কোয়ার হয় না, কী হবে এই জায়গাটা, এই জায়গাটা হবে 2I এর হোল স্কোয়ার। কারেন্টের স্কোয়ার হচ্ছে এখানে, কি কারেন্টের স্কোয়ার হচ্ছে এখানে, কারেন্টকে দ্বিগুণ অর্থাৎ 2I, তাহলে 2I এর স্কোয়ার হবে। এই যে 2I এর স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার আছে। RT আমাকে বলে দিয়ে যে আনচেঞ্জ থাকবে, চেঞ্জ হবে না, তাহলে সেই জায়গায় এরকম বসবে, মানে হয়ে গেল 4I স্কোয়ার RT। দেখো আগে I স্কোয়ার RT মানে ছিল আগের H, তাহলে এখানে এটা দেবো 4H। তাহলে দেখো যদি পরিবাহীর রোধ সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ কিন্তু পূর্বের 4 গুণ হবে। তারপরে প্রশ্ন করেছে যদি প্রবাহ মাত্রা 3 গুণ করা হয় সেক্ষেত্রে কী হবে। সবসময় দেখো স্কোয়ারে বাড়ে, তাহলে যদি প্রবাহ মাত্রা তুমি 3 গুণ করতে, এখানে 3I হতো, 3I স্কোয়ার মানে কত হতো 9I স্কোয়ার, তাহলে এই জায়গাটা উৎপন্ন তাপ হয়ে যেত 9 গুণ। আশা করি এটা বুঝেছো। এটা ছাড়া আরেকটা অঙ্ক হয়, কীরকম এখানেই করে দিচ্ছি। বলছে যে পরিবাহীর রোধ সময় স্থির রেখে, এই জিনিসটা ধরো নেই, এই কথাটা বলা নেই, তাহলে অঙ্কটা কেমন হতো। এই কথাটা যদি বলা না থাকতো, যদি তোমাকে বলতো প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের কত গুণ হবে, তাহলে সেটা মনে রাখতে হবে। যদি প্রবাহ মাত্রা সাপোজ আগে 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 প্রবাহ মাত্রা I ছিল, পরে প্রবাহ মাত্রা হয়েছে 2I, ঠিক আছে, প্রবাহ মাত্রা দ্বিগুণ হয়েছে। ধরো তোমাকে পরিবাহীর রোধ আর সময় স্থির রেখে কথাটা বলেন, সেক্ষেত্রে কী হবে। সেক্ষেত্রে মনে রাখতে হবে কোনো একটা পরিবাহীর কিন্তু রোধ কখনো চেঞ্জ হয় না নিজে থেকে, রোধ একই থাকে। তো তুমি যদি প্রবাহ মাত্রা I এর জায়গায় 2I করো, রোধ আর এর জায়গায় আর এমনিতেও থাকবে, ওটা কখনো চেঞ্জ হবে না। কিন্তু তোমাকে যদি অঙ্কটা এমন দিত যে কোনো পরিবাহীর রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ কত গুণ হবে, নতুন একটা অঙ্ক। ধরো তোমাকে বলেছে কোনো পরিবাহীতে রোধ দ্বিগুণ করলে তার উৎপন্ন তাপ কত গুণ হবে। তো মানে আগে রোধ ছিল আর, বর্তমানে রোধটা হয়ে গেছে 2R, রোধটাকে দ্বিগুণ করা হয়েছে, আর কিচ্ছু মেনশন করেনি। তো তোমাকে ধরে নিতে হবে আগে টাইম ছিল T, এখনও T আছে, ওকে, টাইম চেঞ্জ হবে না। আগে যত সময় ধরে আমি কারেন্ট দিচ্ছিলাম, বর্তমানে তত সময় ধরে আমি কারেন্ট দেবো। যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে I, কারেন্ট চেঞ্জ হবে। তোমাকে বলেছে কোনো পরিবাহীর রোধ আগে যা ছিল বর্তমানে আমি দ্বিগুণ করছি। সিম্পলি বাধা যদি দ্বিগুণ হয় কারেন্ট অর্ধেক হয়ে যাবে। আগে কারেন্ট যদি I যাচ্ছিল,
এখন কারেন্ট যাবে I/2, এটা মনে রাখতে হবে। যদি কিচ্ছু বলে না দেয়, যদি বলে শুধু রোধ দ্বিগুণ করেছি, সবসময় মনে রাখবে কারেন্ট তাহলে অর্ধেক হবে। রোধ 3 গুণ করেছি, কারেন্ট তাহলে I/3 হবে। যত গুণ হবে রোধ, I সবসময় তত ভাগ হবে। ওকে, টাইম চেঞ্জ হবে না। তাহলে দেখো আগে H ইকুয়ালস টু কত ছিল, I²RT, প্রবাহমাত্রার বর্গ রোধ ইন্টু সময়। আচ্ছা, বর্তমানে হিট কত হবে, H ড্যাশ কত হবে, তাহলে I/2 এর হোল স্কোয়ার হচ্ছে এখানে, আর এর জায়গায় কত বসাবো, 2R বসাবো আর T বসাবো। বর্তমানে উৎপন্ন তাপ, তাহলে বর্তমানের কারেন্ট কত, I/2, তাহলে I/2 এর স্কোয়ার করলাম। বর্তমানে রোধ কত, 2R, এখানে 2R বসালাম। সময় সেম, তাহলে এখানে কত হয়ে যাবে, I²/4 ইন্টু 2R ইন্টু T। তাহলে কী হচ্ছে, 2 দিয়ে এখানে কেটে আসছে 2 তলায়, তাহলে দেখো হাফ I²RT আসলো। I²RT হচ্ছে আগের কারেন্ট, তাহলে কত আসলো, হাফ H, তাহলে উৎপন্ন তাপ পূর্বের অর্ধেক হয়ে যাবে। যদি কখনো বলে তাহলে অঙ্কগুলো কিন্তু আমাকে এভাবে করতে হবে, রোধ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ পূর্বের অর্ধেক হয়ে যাবে। এগুলো একদম বেসিক অঙ্ক। পরে যদি কখনো সুযোগ হয় অ্যাডভান্স অঙ্ক নিয়ে আমি আবার আরেকটা এপিসোড বানাবো। অবশ্যই সেটা তোমাদের রেসপন্সের উপরে ভিত্তি করে, যদি ভিডিওটা অনেকটা ভিউ পায়, অনেক কমেন্টস অ্যান্ড লাইকস আসে, তো আমি বুঝবো যে আমার এই রাত জেগে 3-4 পর্যন্ত জেগে ভিডিও বানানোটা কাজে লাগছে, আমি বানাবো তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন, কোনো তড়িৎ কোষের তড়িৎ চালক বল ও অভ্যন্তরীণ রোধ যথাক্রমে 6 ভোল্ট 2 ওহম, কোষটিকে 9 ওহম একটি রোধকের সঙ্গে যুক্ত করা হলে 20 সেকেন্ডে ওই রোধকে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। এটা একটা মিক্সচার অঙ্ক। তোমাদেরকে যে যে সূত্রগুলো দেখিয়েছিলাম আমি, সবসময় যে সূত্রগুলো দিয়ে আলাদা আলাদা অঙ্ক আসবে এমন কোনো কথা নেই, সূত্রগুলোকে মিশিয়েও অঙ্ক দিতে পারে। তাহলে এটা ব্যাটারির যে অঙ্ক আর জুলের সূত্রের যে অঙ্ক, দুটোকে মিক্সচার করে দিয়েছে। বলছে কোনো কোষের তড়িৎ চালক বল অভ্যন্তরীণ রোধ, তাহলে তড়িৎ চালক বল E দিয়ে দিয়েছে কত, 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ স্মল r দিয়ে দিয়েছে 2 ওহম, কোষটিকে 9 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হয়েছে, তার মানে R বলে দিয়েছে 9 ওহম। 20 সেকেন্ডে ওই রোধকে কী পরিমাণ তাপ উৎপন্ন হয়, তাহলে টিও দিয়ে দিয়েছে 20 সেকেন্ড, চেয়েছে উৎপন্ন তাপ। উৎপন্ন তাপ তোমার কাছে চাওয়া হয়েছে। তাহলে উৎপন্ন তাপ বার করার জন্য, H বার করার জন্য লাগবে I²RT। জানতে চেয়েছে ওই রোধকে কী পরিমাণ তাপ উৎপন্ন, ব্যাটারিতে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে চাইনি, তাই ব্যাটারির রোধের তাপ আমি বার করবো না, ব্যাটারিতেও তো রোধ আছে, ওই রোধেও তাপ উৎপন্ন হবে, তাই না, সেটা হবে I²r × T, সেটা বার করবো না। আমাকে বলেছে শুধু ওই রোধকে কী পরিমাণ তাপ উৎপন্ন, মানে এটাই ক্যাপিটাল আরে। দেখো টি জানি, আর জানি, আইটা তার মানে আমাকে বার করতে হবে, তার মানে এই বর্তনীর অঙ্কটা করে মানে এইটুকু থেকে আমাকে আইটা বার করতে হবে। দেখো সোজা E ইকুয়ালস টু জানি না I ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাহলে এখান থেকে I ইকুয়ালস টু যদি বার করি, I ইকুয়ালস টু কী আসে, E/ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এর ভ্যালু কত, 6 বসাও, ক্যাপিটাল আর 9, স্মল আর 2, একবার ক্যালকুলেশন করছি, 9 2 কত হবে, 11, তাহলে I এর ভ্যালু হবে 6/11। এখানে E এর ভ্যালু আসছে 6, আর ঠিক করছি তো, হ্যাঁ 9 প্লাস কি বাজে ভ্যালু আসলো, 1 ওহম দিতে পারতিস বাবা, 10 আসতো অ্যাটলিস্ট, এটা সুন্দর উত্তর তো আসতো। এনিওয়ে, তাহলে I এর ভ্যালু কত হলো, 6/11, তাহলে 6/11 হোল স্কোয়ার হয়ে যাবে এখানে। আর এর ভ্যালু কত বলেছে, 9 ইন্টু টি এর ভ্যালু কত বলেছে, 20 সেকেন্ড, বাস। তাহলে কত হবে, 6 × 36, 11 121 ইন্টু 9 ইন্টু 20। এই গুণ আমি এখন করতে পারবো না, গুণটা করে নিও তোমরা। তাহলে এটাই হবে হচ্ছে আমাদের এত কী পরিমাণ তাপ উৎপন্ন হয়, এত জুল তাপশক্তি উৎপন্ন হবে। অবভিয়াসলি আমরা H ইকুয়ালস টু I²RT ইউজ করেছি, H ইকুয়ালস টু I²RT/J যদি ইউজ করো তাহলে অ্যান্সারটা আসবে ক্যালোরিতে, অ্যান্সারটা আসবে ক্যালোরিতে। যদি শুধু এটা ইউজ করো তাহলে অ্যান্সারটা আসবে জুল এককে আসবে, এটা কিন্তু মনে থাকে। নেক্সট, সবথেকে ফেমাস অঙ্ক আমাদের কারেন্ট চ্যাপ্টারের, প্রত্যেকটা টেস্ট পেপারের পেজে তোমরা এগুলো পাবেই, এই ধরনের অঙ্ক পাবেই। একটা 200 ভোল্ট 40 ওয়াট যন্ত্রের ক্ষমতা, প্রবাহ মাত্রা আর রোধ কত। যখনই তোমাকে দেওয়া থাকবে 200 ভোল্ট 40 ওয়াট একটা যন্ত্র, এটার থেকে তুমি বুঝবে কি, বুঝবে যে যন্ত্রটার বিভব 200 ভোল্ট না, যন্ত্রের ক্ষমতা 40 ওয়াট না, এটা একটা রেটিং, মানে যন্ত্রটাকে 200 ভোল্টে যুক্ত করলে সে 40 ওয়াটে চলে। তার মানে এই না যে যন্ত্রটার ভোল্টেজ 200 ভোল্ট, তুমি যন্ত্রটাকে যে কোনো ভোল্টেজে লাগাতে পারো,
যন্ত্রটা যে কোনো ক্ষমতাতেও চলতে পারবে। তুমি যেমন ভোল্টেজে লাগাবে তেমন ক্ষমতায় চলবে। তুমি যদি বেশি ভোল্টেজে লাগাও বেশি ক্ষমতায় চলবে, কম ভোল্টেজে লাগালে কম ক্ষমতায় চলবে। তাহলে এটা লেখা আছে কেন যন্ত্রের গায়ে? লেখা আছে এটা বোঝাতে যে যন্ত্রটা 200 ভোল্টে সব থেকে ভালো কাজ করে, আর তখন 40 ওয়াট ও ব্যয় করে। ওকে, তাহলে এই যন্ত্রের তোমাকে ক্ষমতা জানতে চাইছে, মানে তুমি তাহলে কোনটা লিখবে? তাহলে ধরে নিতে হবে আমাকে 200 ভোল্টই দেওয়া হয়েছে, তখন আমি ক্ষমতা বলবো, তাহলে অ্যান্সার হবে 40 ওয়াট। এই যন্ত্রের ক্ষমতা কত? 40 ওয়াট। কিন্তু যদি ভোল্টেজ চেঞ্জ করে দিত ক্ষমতা কিন্তু চেঞ্জ হয়ে যেত, এটা মাথায় রাখতে হবে। নেক্সট বলছে প্রবাহ মাত্রা কত। তাহলে আমরা সূত্র কি জানি? পাওয়ারের সূত্র জানি তিনটে, P ইকুয়ালস টু IV, P ইকুয়ালস টু I স্কোয়ার আর এটা জানি P ইকুয়ালস টু V স্কোয়ার বাই R। ওকে, কী কী দেওয়া রয়েছে? 200 ভোল্ট 40 ওয়াট। 200 ভোল্ট মানে কী দেওয়া রয়েছে? V। 40 ওয়াট মানে দেওয়া রয়েছে P। তাহলে P আর V জানি, এই দুটো জানি। বের করতে হবে কি? প্রবাহ মাত্রা। বের করবো I। তাহলে I, V আর P এই তিনটে দিয়ে কোন সূত্র আছে? দেখো এটা আছে। তাহলে এখান থেকে I বেরিয়ে যাচ্ছে। I ইকুয়ালস টু কী আসবে তাহলে? P বাই V। P কত? 40, V কত? 200। কাটাকাটি করো, 1/5 অ্যাম্পিয়ার। 1/5 অ্যাম্পিয়ার। তো এটাকে তুমি দশমিকে করে দেবে, ভগ্নাংশ রাখতে পারো, নাও রাখতে পারো। এটাকে দশমিকে করলে আসবে 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর একটা শর্টকাট ট্রিক শিখিয়ে দিই। এরকম নিচে 5 আসলে কখনো ভাগ করতে যাবি না। কী করবি? উপরে নিচে 2 দিয়ে গুণ করে দিবি। উপরে নিচে 2 দিয়ে গুণ করে দেখ, উপরে আসছে 2, নিচে আসছে 10। 2/10 মানে 0.2 অ্যাম্পিয়ার। এক ঘর আগে দশমিক সরালেই হয়ে যায়। এর একটা টেকনিক। আচ্ছা, নেক্সট হচ্ছে রোধ কত। রোধ বার করতে বলেছে। তাহলে রোধ বার করার জন্য কোন সূত্র লাগবে? হয় I স্কোয়ার আর, নাহলে V স্কোয়ার বাই আর। দুটোর মধ্যে একটা ইউজ করলে হলো। আমরা ইউজ করছি P ইকুয়ালস টু V স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে R ইকুয়ালস টু আসবে V স্কোয়ার বাই P। কী করলাম? আরটাকে এখানে নিলাম, পিটাকে এখানে নিলাম। V স্কোয়ার, V কত? 200 ভোল্ট। তাহলে 200 ইন্টু 200, পাওয়ার কত? 40। তাহলে একটা শূন্য কাটলো, আর এই দুটো 2 দিয়ে 4 কাটলো। তাহলে উপরে কত পড়ে থাকলো? এখানে পড়ে থাকলো 100, আর এখানে পড়ে থাকলো 10। কত হয়ে গেল? 1000। তাহলে রোধ হয়ে গেল 1000 ওহম। তাহলে এই তড়িৎ যন্ত্রের ক্ষমতা হচ্ছে 40 ওয়াট, প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার, রোধ বেরিয়ে গেল 1000 ওহম। সবসময় মনে রাখতে হবে, যখনই এ ধরনের কোনো পাওয়ারের অঙ্ক দেবে, সেখানে এই পাওয়ারের অঙ্কে রোধটা সবার আগে বার করে নিতে হবে, যদি কিছু মাথায় না ঢোকে। অঙ্ক পড়ে আমি কিছু বুঝতে পারছি না, তো সাথে সাথে কিচ্ছু না বুঝে আগে যন্ত্রের রোধটা বার করে নিতে হবে। যন্ত্রের যে রেটিং দেওয়া থাকে, আমি বারবার করে বলছি, সেই রেটিংয়ের কোনোটাই সত্যি নয়, মানে অর্থাৎ কোনোটা কনস্ট্যান্ট নয়। যন্ত্রটার গায়ে 200 ভোল্ট 40 ওয়াট লেখা আছে মানে এই নয় যে যন্ত্রটা সবসময় 200 ভোল্টেই লাগানো থাকবে। তুমি ওকে যেমন ভোল্টেজে লাগাবে ও তেমন ক্ষমতা ব্যয় করবে, কিন্তু যন্ত্রটা ফিজিক্যালি চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ যন্ত্রের তারের যে রোধ সেটা কখনো চেঞ্জ হবে না। তাই কি করতে হয়? আগে রোধটা বার করে নিতে হয়। তারপরে ভোল্টেজ চেঞ্জ হয়ে গেলে তুমি এই রোধটাই ভোল্টেজে লাগাবে, তখন যা অ্যান্সার আসবে তাই। দেখি এরকম কোনো অঙ্ক আছে কিনা। এই তো পেয়ে গেছি। বলছে 200 ভোল্ট 100 ওয়াটের বাতিকে আমি লাগাবো 100 ভোল্টে, সেরকমই অঙ্ক। তাহলে বাতির ক্ষমতা কত হবে? চলো বার করি। কি বলেছি? কিছু না বুঝলে সবার আগে রোধ বার করতে হবে। তাহলে এই বাতিটার রোধ বার করি। সূত্র কি? P ইকুয়ালস টু V স্কোয়ার বাই আর। বার করবো রোধ, তাহলে R ইকুয়ালস টু V স্কোয়ার বাই P। V কত বলেছে? 200। তাহলে 200 ইন্টু 200, V স্কোয়ার বলেছে। পাওয়ার কত বলেছে? 100। কেটে দিলাম দুটো শূন্য, কত আসলো? 400 ওহম। আমি যন্ত্রের রোধ পেয়ে গেছি। এই রোধটা কখনো চেঞ্জ হবে না। এইবার তোমাকে বলেছে 100 ভোল্ট দেওয়া হয়েছে, তাহলে বাতির ক্ষমতা কত হবে? তাহলে নতুন সূত্রে কি কি জানি আমি এখন? আর জানি 400 ওহম। নতুন ভোল্টেজ কত দিয়েছে? 100 ভোল্ট। জানতে চেয়েছে ক্ষমতা কত হবে। ঠিক আছে, পাতিয়ে নিলে অঙ্কটাকে যদি তুমি ডেটাটাকে টুকে নাও আর কিন্তু কঠিন থাকে না। তাহলে আমাকে আর আর ভি দিয়ে দিয়েছে, পি বার করতে হবে। এবার তুমি বলো পি এর সূত্র আর অ্যান্ড ভি দিয়ে কি আছে? ভি স্কোয়ার বাই আর। তাহলে ভি স্কোয়ার বাই আর, তাহলে এখান থেকে ভি কত? 100 স্কোয়ার, মানে বেসিক্যালি 100 ইন্টু 100। আর কত বেরিয়েছে? 400। হয়ে গেল। দুটো শূন্য কেটে যাবে, 100কে 4 দিয়ে ভাগ করলে আসবে 25। তাহলে অ্যান্সার হবে 25 ওয়াট। অর্থাৎ যদি আমি ওই বাতিটাকে 100 ভোল্টের সঙ্গে যুক্ত করি, তবে বাতিটা কিন্তু পাওয়ার কনজিউম করবে 25 ওয়াটস। 100 ওয়াট কিন্তু তখন করবে না, এই যে একটু আগে যেটা বললাম। তাহলে এই সমস্ত অঙ্ক করার সময় কিন্তু তোমাকে সবার আগে রোধ বার করতে হবে, আর এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে কি জানতে চেয়েছে, সেই জানতে চাওয়ার জন্য কন্ডিশন কি। 100 ভোল্টে যুক্ত করলে বাতির ক্ষমতা কত হবে? বাতির ক্ষমতা বার করতে গিয়ে আমি আবার এই ক্ষমতা লিখে দিলে কিন্তু আমার হবে না। এই ক্ষমতাটা 200 ভোল্টের জন্য, 100 ভোল্টের জন্য না। তাই রোধ বার করে তাকে 100 ভোল্ট প্রয়োগ করে দেখবো ক্ষমতা কত হয়। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, এটা হচ্ছে বলতে পারো একটা মানে
সহজ অ্যান্ড তোমাদের একটা গ্যারান্টেড অঙ্ক, যেটা পরীক্ষায় আসবেই আসবে। মানে এমন একটা অঙ্ক যেটা প্রায় 10 বছরের মাধ্যমিকে ধরো পরপর 7-8 বছর ধরে চলে আসছে। এই অঙ্কটা আমার এই প্যাটার্নের অঙ্ক, বিওটির অঙ্ক, অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিটের অঙ্ক। বেসিক্যালি কী জিনিস, একটা বাড়ির বিভিন্ন যন্ত্র কতক্ষণ করে চলে সেটা তোমাকে বলে দেওয়া হয়, আর সেই যন্ত্র এই যে কতক্ষণ ধরে চলছে তার জন্য একটা ইলেকট্রিক বিল তোমাকে হিসাব করতে বলে। তো সিম্পলি কী করবো আমরা, প্রত্যেকটা যন্ত্র, ধরো লাইট, ফ্যান যেগুলো আছে নিশ্চয়ই একটা করে থাকবে না, বেশি বেশি থাকবে। তো প্রত্যেকটা যন্ত্রের যত ওয়াট সেটাকে তার সংখ্যা দিয়ে গুণ করবো প্রথমে। ধরো আমি প্রথমে বাড়ির 4টি 100 ওয়াটের বাল্ব, তাহলে আমি লাইটটা হিসাব করছি প্রথমে, আমি সংক্ষেপে লিখছি। তাহলে লাইট এর জন্য কত হচ্ছে, 100 ওয়াট হচ্ছে, কটা হচ্ছে, 4টি আছে, তাহলে 4 দিয়ে গুণ করছি। তাহলে 100 ওয়াটের বাল্ব কটা আছে, 4টি, তাহলে 100 ওয়াটকে 4টি দিয়ে গুণ করলাম। আর কি দিয়ে গুণ করব, কতক্ষণ চলে, দেখবে লেখা আছে বাল্বগুলি 6 ঘন্টা চলে ইন্টু 6 আওয়ার্স। তা তোমাকে কি করতে হবে, কোনো একটা যন্ত্র নেবে তুমি এখান থেকে, নিয়ে সেই যন্ত্রটার ক্ষমতাটা লিখলে, যন্ত্র কটা আছে সেটা দিয়ে গুণ করলে, আর যন্ত্রটা কতক্ষণ চলে সেটা দিয়ে গুণ করলে, এর গুণফলটা দেখো কত আসবে, 6 আওয়ার্স। আচ্ছা, তাহলে 4 ছক 24 আর 100 গুণ করলে 2400। 2400 এককটা কী হবে, একক হবে এখান থেকে আসবে ওয়াট, এখান থেকে আসবে আওয়ার, ওয়াট আওয়ার। হলো, তাহলে এইভাবে করে প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে সেম জিনিস বার করবো। লাইট হয়ে গেল, তারপর হচ্ছে 6টি 80 ওয়াটের পাখা, তাহলে ফ্যান, ফ্যানে কি হচ্ছে তাহলে কত, 80 ওয়াট, 80 ওয়াট ইন্টু কটা, 6টি ইন্টু কতক্ষণ চলে, বলছে পাখাগুলি 12 ঘন্টা চলে, তাহলে ইন্টু 12 আওয়ার। গুণ করলে যেটা হয় সেটা বার করলাম, কত হচ্ছে, ওয়াট আওয়ার। ঠিক আছে, এটা হলো ফ্যানের জন্য। আর বলছে একটা 80 ওয়াটের টিভি আছে, টিভিটা চলে, তাহলে টিভি হচ্ছে 80 ওয়াট ইন্টু একটা চলে হচ্ছে 4 ঘন্টা, তাহলে কত হচ্ছে, 4 8 32, 320 ওয়াট আওয়ার। তাহলে বাড়ির 4টি বাল্ব, পাখা, টিভি আছে, আর কোনো যন্ত্র নেই। তাহলে টোটাল আমার প্রত্যেকটা মেশিনের ওয়াট আওয়ার হিসেব করা হয়ে গেছে। তো এইভাবে আমাকে প্রত্যেকটা মেশিনের ওয়াট আওয়ার হিসেব করতে হবে। করার পর কী করতে হবে, প্রত্যেকটাকে যোগ করে দিতে হবে। তাহলে টোটাল ওয়াট আওয়ার কত হচ্ছে, তাহলে টোটাল ইন এ ডে, তাহলে একদিনে কত হচ্ছে, সব কটাকে 0, এত ওয়াট আওয়ার। তাহলে একদিনে ওই বাড়িতে টোটাল কিন্তু এত ওয়াট আওয়ার কনজামশান হচ্ছে। নেক্সট কাজ হলো এই ওয়াট আওয়ারটাকে কিলো ওয়াট আওয়ার করা। কী করে করবো, 1000 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যাবে 8.48 kWh, ওয়াটটা হয়ে যাবে এবার কিলো ওয়াট আওয়ার। তাহলে এই জায়গাটা হয়ে গেল 8.48 কিলো ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার থেকে কিলো ওয়াট আওয়ার করলাম। নেক্সট স্টেপ, এই কিলো ওয়াট আওয়ারটাকেই লিখে দেবো ইউনিট, হয়ে গেল 8.48 ইউনিট। মনে রাখবে কিলো ওয়াট আওয়ার কী বলে, 1 ইউনিট, 1 কিলো ওয়াট আওয়ার মানে 1 ইউনিট। তাহলে এত কিলো ওয়াট আওয়ার মানে এত ইউনিট। তো মানে কী হলো, প্রথমে প্রত্যেকটা যন্ত্রের ওয়াট আওয়ার বার করলাম, সেখান থেকে যোগ করে সেখান থেকে যোগ করে সবটার ওয়াট আওয়ার বার করলাম, সেটাকে কিলো ওয়াট আওয়ার করে দিলাম। তাহলে এই যে ইউনিটটা বেরোলো সেটা কতক্ষণের কনজামশান, টোটাল ইন এ ডে, 1 দিনের কনজামশান। তাহলে 1 দিনে এত ইউনিট তড়িৎশক্তি খরচ হয়। তোমাকে বলছে 1 বিওটি এর মূল্য 5 টাকা হলে, এই যে বিওটি যেটা বলছে না, এটা হচ্ছে সেই ইউনিটটা। বিওটি মানে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ 1 ইউনিট যদি 5 টাকা করে হয়, তাহলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে, এটা আসে 1 দিনে। তাহলে 1 মাসে বিল কত হবে, এটা ইন্টু 30। তাহলে এপ্রিলে তাহলে বিল কত হচ্ছে, 8.48, এটা হচ্ছে 1 দিনের, ইন্টু এপ্রিল মাসের দিন কত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 30 দিন, 30। তাহলে এপ্রিল মাসে এত ইউনিট খরচ হবে। আবার আমাকে বলে যে 1 ইউনিট 5 টাকা, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে দেবো, এত টাকা। যেটা অ্যান্সার আসবে সেটাই হবে হচ্ছে তোমার ইলেকট্রিক বিল। আমি এটার গুণ করছি না, এটা তোমরা গুণ করে নিও। আচ্ছা, নেক্সট আসছে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের মনে সব থেকে কনফিউশন তৈরি করার মতো অঙ্ক, শ্রেণী আর সমান্তরাল সমবায়ের যখন মিশ্র সমবায় তৈরি করা হয়, মিশ্র সমবায়ের অঙ্ক। এই অঙ্কগুলো কীভাবে করব, এর করার কোনো নির্দিষ্ট উপায় নেই। তোমাকে করতে হবে হচ্ছে কি, যে সার্কিটটা দেওয়া থাকবে তোমাকে সেখানে বলবে এ এবং বি এর মধ্যে তুল্যরোধ বার করো। যে দুটো পয়েন্টের মধ্যে তুল্যরোধ বার করতে বলবে সেখান থেকে কারেন্ট ছাড়বো। তাহলে এ থেকে কারেন্ট ছাড়বো, কারেন্টটা মনে করবো জলের মতো, আর রোধগুলোকে মনে করবো পাইপের মতো। আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি এটা।
তাহলে দেখো এখান থেকে যদি তুমি জল ছাড়ো, দেখো জল এখানে 3টে পথে চলে গেল, রাইট, মানে কারেন্টটা 3টে ভাগে ভেঙে গেল। এখানে যে জলটা বা কারেন্টটা যাচ্ছিল সেটা এখানে এসে আবার এটার মধ্যে দেখো সেমটা যাচ্ছে, তার মানে যে কারেন্টটা এখান থেকে এসছে সেটাই এটার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এরা দুটো কোন সমবায় আছে? শ্রেণী সমবায় আছে। আমি বলেছিলাম শ্রেণী সমবায় কারেন্ট সবসময় সেম থাকে। তো তাহলে এই দুটোকে কী করবো? যোগ করে দেবো। তাহলে এই সার্কিটটাকেই তোমাকে কী করতে হবে? আবার রাখতে হবে। এই সার্কিটটাকে রাফলি আমি এঁকে দিচ্ছি। তাহলে এখানে যে রোধটা ছিল সেটা হচ্ছে কত? 10 ওহম। ওহমটা আমি এখন লিখছি না, ঘিজিমিজি হয়ে যাবে। এখানে যেটা ছিল সেটাও 10, এখানে যেটা ছিল সেটা 5। এবার পরিবর্তনটা কি হয়েছে? এইটা আর এইটা, এরা দুটো কোন সময় আছে বলেছি? শ্রেণীতে আছে। আর এরা দুটো শ্রেণীতে আছে, তাই এদের আমি কি করব? শ্রেণীতে যোগ করে এখন একটা রোধ বানিয়ে দেবো। অর্থাৎ এখানে এখন অনলি একটা রোধ আছে। 5 5 যোগ করে কত হয়? 10 ওহম। ওকে, আমি কি করে দিলাম? এটার তুল্য রোধ বার করলাম। তুল্য রোধ বার করার দুটো সূত্র আছে, শ্রেণী আর সমান্তরাল। এরা কোনটায়? শ্রেণীতে। তাহলে যোগ করে দিয়ে 10 ওহম হয়ে গেল। টান। নেক্সট, এবার এই সার্কিটটাকে দেখবো। তাহলে দেখো এখানে কারেন্ট ছাড়লে এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এটা এখানে এসে এখানে মিলিত হয় এটার সাথে, এই দুটো এখানে মিলিত হয়, তারপরে এই রোধের মধ্যে দিয়ে চলে যায় কারেন্টটা, এখান দিয়ে চলে যায়। তাহলে খেয়াল করে দেখো এখানের যা বিভব আর এখানের যা বিভব যদি আমি হিসেব করি, এই রোধের জন্য বিভব পার্থক্য এটা মাইনাস এটা, এই রোধের জন্য বিভব পার্থক্য এটা মাইনাস এটা। এরা দুজন কোন সমবায় আছে? সমান্তরাল সমবায় আছে। তুমি লিখে দেবে এখানে VA, এখানে সরি VA লেখা যাবে না, কারণ এখানে যেহেতু ও এ আর বি দিয়ে দিয়েছে, তুমি এখানে VX এখানে VY ধরো। এই 10 ওহমের জন্য দেখো VX মাইনাস VY, এই 10 ওহমের জন্য VX মাইনাস VY। তাহলে এরা কোন সমবায় আছে? সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় আমি শর্টকাট সূত্র কি বলেছিলাম? দুটো রোধ থাকলে শর্টকাট সূত্র গুণ বাই যোগ, 10 × 10 বাই 10 প্লাস 10 গুণ বাই যোগ কত হচ্ছে? 100/20, কত হচ্ছে? 5। তাহলে এই দুটোর তুল্য রোধ একসাথে হবে হচ্ছে 5 ওহম। এই সার্কিটটাকেই আমি আবার আঁকলাম, এটাকে আমি সিম্পলিফাই করছি। দেখো এটা 10 10 10, এটা 5। কী করলাম আমি? এটার আর এটার সমান্তরাল সমবায় বার করেছি তো। কোন দুটো? এই দুটো। তাহলে এই দুটোকে মুছে দেবো। এই দুটোকে মুছে দিয়ে এখন কী করবো? সেই জায়গায় একটা তার দেবো, এই দুটোর জায়গায় জাস্ট একটা তার হবে। এবং তার রোধ কত বের করেছি আমি? 5 ওহম। এখানে দিয়ে দেবো 5 ওহম। ওকে, এই তো এই দুটো সমান্তরাল সমবায়, তুল্য রোধ 5 ওহম। এইবার দেখো, এবার এখান থেকে আবার কারেন্ট দাও, এটার মধ্যে দিয়ে যাবে, এখান থেকে বেরোবে, বেরিয়ে আবার এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে এর মধ্যে দিয়ে চলে গেল। তাহলে এই রোধে যে কারেন্টটা যাচ্ছে এর মধ্যে দিয়েও সেই কারেন্টটা যাচ্ছে। তাহলে 5 5 কোন সমবায়? অবভিয়াসলি শ্রেণী সমবায়। তাহলে এটা 10 ওহম, এই 5 5 দুটো একসাথে হয়ে আরেকটা 10 ওহম হয়ে গেল। তাহলে এখানে দেখো এটা 5 ওহম, এটা 5 ওহম, এই 5 ওহম, এই 5 ওহম। এরা কোন সমবায়? এরা শ্রেণী সমবায় আছে। তাহলে এই দুটো শ্রেণী সমবায় মিলে এই জায়গাটায় 10 ওহম লিখে দিয়েছি। আর এখানে 10 ওহমটা যেমন ছিল তেমন আছে, এখানে এই তারটা যেমন ছিল আমি এখানে সেইভাবেই তারটা কিন্তু দিয়েছি। ওকে, তুমি তোমার মতো ডিজাইন বানাতেই পারো, সেটা কোনো যায় আসে না। এবার দেখো এই 10 ওহম, এই 10 ওহম কোন সমবায় রয়েছে? এখানে বিভব ধরে নাও তাহলে VM, এখানে ধরে নাও বিভব VN। দেখো এই 10 ওহমের জন্য বিভব পার্থক্য VM মাইনাস VN, এই 10 ওহমের জন্য বিভব পার্থক্য VM মাইনাস VN। এরা কোন সমবায় আছে? সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধের সূত্র কী হয়? গুণ বাই যোগ। তাহলে 10 × 10/10 প্লাস 10 কত হচ্ছে? ওই আগের মতোই অ্যান্সার হবে 5 ওহম। তাহলে এই পুরো সার্কিটের একটা রোধ যেটা R ইকুয়ালস টু বেরোলো 10 ওহম। এইভাবে তোমাকে কি করতে হবে? একটা সার্কিটকে ভেঙে ভেঙে সিম্পলিফাই করে করে সেখানে তোমাকে তুল্য রোধটা তৈরি করতে হয়। এটাই ছিল আজকে আমাদের লাস্ট অঙ্ক। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। এখন বাজে রাত 4:30। তো ভিডিও বানানো শুরু করেছিলাম 12টার সময়, দুটো ভিডিও বানাতে বানাতে অনেকক্ষণ হয়ে গেল। এনিওয়ে, হয়তো সব কিছু বলতে পারিনি, কারণ ভীষণ বড় একটা চ্যাপ্টার এবং ভীষণ বড় বড় টপিক, তাকে এইভাবে একটা ছোটো ভিডিও, দুটো ছোটো ভিডিওর মধ্যে ভাগ করে বলা একটা প্রায় অসম্ভব ব্যাপার। ভুল ত্রুটিও হয়ে থাকতে পারে, কারণ ঘুম পেয়েছে। আর ঘুমের মধ্যে যদি কিছু ভুল বলে থাকি তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। ছাত্রছাত্রীরা তোমরা সেটা কমেন্টে জানাবে। আর কি বলবো, সবাই ভালো থেকো, কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও। টাটা।